Probably after Greece, this is the worst ever performance of a Euro champion team that I have ever seen. সুইজারল্যান্ড আজকে তাদেরকে যেভাবে নাকানি চুবানি খাওয়ালো সেটা দেখলে ওরকম মনে হওয়াটা তেমন অস্বাভাবিক কিছু নয় বলেই আমার কাছে মনে হয়। সো আজকে সুইজারল্যান্ড কিভাবে ইটালিকে হারিয়ে দিল সেই জিনিসটা নিয়ে ডিসকাস করতে আপনাদের সামনে চলে এসেছি, দেখে না যাক। সুইজারল্যান্ডের এই টিমটা যে অনেক বেশি কমপ্লিকেটেড ট্যাকটিক্সে খেলে এটা কিন্তু বলা যায় না, কিন্তু তাদের এই দলটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই ছোট ছোট কাজগুলাই তারা এত বেশি পারফেকশনের সঙ্গে করে। এই ছোট ছোট ট্যাকটিক্সগুলো, এই ছোট ছোট মুভসগুলা তারা এত বেশি প্র্যাকটিস করেছে, কোরিওগ্রাফড করেছে যে এই ছোট ছোট মুভগুলাই তারা করতে করতে অনেক বেশি দক্ষ, যে কাজটা ইটালি আজকে করতে পারে নাই। ইটালির প্রবলেম যে জিনিসটা হয়েছে, ইটালি আপনার এমন কিছু খেলোয়াড়দেরকে আজকে মাঠে নামিয়েছে যাদের মধ্যে কোনো কম্বিনেশনই নাই। যেমন ইউভেন্তুসের ফাগিওলি, দ্য মিডফিল্ডার, ফাবিওলির সঙ্গে ক্রিস্তান্তে, ডিফেন্সে জিয়ানলুকা মানচিনি, আবার উইঙ্গারের দায়িত্বে থাকা স্টেফান এল শারাউই, কেউই কিন্তু ইটালির মূল একাদশের খেলোয়াড় নন। তাই এত বেশি চেঞ্জ করার কারণে ইটালির যে সমস্যাটা হয়েছে যে তাদের মধ্যে সঠিক কোনো কম্বিনেশনই ছিল না, তারা কখন কি করবে না করবে তারা কোনো কিছু বুঝতে পারতেছিল না। এই সমস্যার এক্স্যাক্টলি অপোজিট অবস্থানে ছিল সুইজারল্যান্ড। তারা জানে তারা কে কে খেলছে, তাদের কার কি ভূমিকা, তারা কি করবে না করবে। সো ওই জিনিসটাই আজকে বেসিক্যালি সুইজারল্যান্ডকে জিতিয়ে দিয়েছে। আপনারা দেখেছেন যে সুইজারল্যান্ড 3-4-2-1 এই ফরমেশন নিয়ে খেলতে নেমেছে। এই টুর্নামেন্টে সুইজারল্যান্ডের খেলা যারা দেখেছেন তারা জানেন বা তারা বুঝতে পেরেছেন যে এই টুর্নামেন্টে তাদের সবচেয়ে বড় শক্তির জায়গা হলে গিয়ে এই লেফট সাইডটা, এই বাম দিকের এই লেফট সাইডটা, এবং তাদের সবচেয়ে বড় শক্তিশালী এবং সবচেয়ে বড় পাওয়ারফুল খেলোয়াড় হলে গিয়ে এই যে এই মিডফিল্ডারটি, দ্যাট ইজ গ্রানিত জাকা। গ্রানিত জাকাকে দিয়ে সুইজারল্যান্ড কিভাবে তাদের এই লেফট সাইডটাকে ইউটিলাইজ করে আজকে ইটালিকে হারিয়ে দিল সেই জিনিসটা কিন্তু আমরা দেখলাম। আপনারা দেখেন খেলা যখন স্টার্ট হয়, খেলা স্টার্ট হলে ইভেন্চুয়ালি যে জিনিসটা হয় আপনার এই সুইজারল্যান্ডের 3-ম্যান ব্যাক লাইন এইভাবে স্প্লিট করে। সেম একদম লেফট সেন্টার ব্যাক থেকে লেফট ব্যাকের ভূমিকাতে চলে যান রিকার্ডো রড্রিগেজ, ম্যানুয়েল অ্যাকানজি একদম লিবেরোর ভূমিকা পালন করেন, একদম মাঝখানে গোলকিপারের সামনে থাকেন, আর একজন সিউডো রাইট ব্যাকের ভূমিকা নেন ফাবিয়ান শার। অথচ তিনজনই কিন্তু সেন্টার ব্যাক, অর্থাৎ তারা বল পায়ে থাকার সঙ্গে সঙ্গে তারা স্প্লিট করেন। এখন মজার ব্যাপারটা যেটা হয়, আপনারা অবশ্যই রিয়াল মাদ্রিদের খেলা দেখেছেন। রিয়াল মাদ্রিদের খেলাতে টনি ক্রুসের ভূমিকা কি হয় আপনারা সবাই জানেন। আমার ভিডিও যারা দেখেন, আমিও বেশ কয়েকবার টনি ক্রুসের খেলার স্টাইল এক্সপ্লেন আপনাদেরকে কিন্তু করেছি, যে রিয়াল মাদ্রিদের খেলাতে টনি ক্রুসও কিন্তু এরকম পেছনে চলে আসেন অ্যাজ আ লেফট সাইডেড সেন্টার ব্যাকের ভূমিকা নেন। সুইজারল্যান্ডও অনেকটা এই ধরনের একটা ভূমিকা দিয়েছে তাদের সবচেয়ে দামি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় গ্রানিত জাকাকে। জাকা যে কাজটা করে, জাকা বা শাকা, শাকা যে কাজটা করে সেটা হলো গিয়ে তাদের বল যখন তাদের কন্ট্রোলে থাকে, শাকা তখন এইভাবে নিচে নেমে আসে, আকাঙ্ক্ষী তখন একটু ডানে চলে আসে, রিকার্ডো রদ্রিগেজ একদম ওভারল্যাপিং একজন উইঙ্গারের মতো বা উইং ব্যাকের মতো এই সব জায়গাতে চলে যান। তো শাকা এই জোনগুলো থেকে টোটাল ম্যাচের টেম্পোটাকে কন্ট্রোল করেন, ডিকটেট করেন। এখান থেকে সামনে থাকা যতগুলো খেলোয়াড় রয়েছেন তাদেরকে দিয়ে খেলাতে পছন্দ করেন। হি প্লেজ দ্য রোল অফ আ কন্ডাক্টর, অফ অ্যান অর্কেস্ট্রেটর এইখান থেকে। এবং জাকাকে এখানে জায়গা করে দেওয়ার জন্য রদ্রিগেজ একজন লেফট উইং ব্যাকের ভূমিকা নেন। এইটার ফলে সবচেয়ে ইন্টারেস্টিং ট্রান্সফরমেশনটা হয় লেফট উইং ব্যাক মাইকেল আইবিশারের। এই ভদ্রলোক বোলোনিয়াতে খেলেন এবং এই ইউরোর আগে বিশ্বমঞ্চে তাকে তেমন কেউই চিনত না, বাট এবারের ইউরোতে তিনি দেখিয়ে দিচ্ছেন যে ওয়াই হি ইজ সো ইম্পর্ট্যান্ট প্লেয়ার ইন বোলোনিয়া অ্যান্ড ইন সুইজারল্যান্ডস ট্যাকটিক্স। আপনারা কিন্তু সবসময় দেখেছেন যে
ফুল ব্যাক ইনভার্ট করে মিডফিল্ডে চলে আসছে, এরকম জিনিসপত্র আমরা দেখেছি বায়ার্ন মিউনিকের ইয়োসুয়া কিমিক এই জিনিসটা করেন, লিভারপুলের ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড এই জিনিসটা করেন, অর্থাৎ ফুল ব্যাক ইনভার্ট করে মিডফিল্ডে খেলছে। এই ট্যাকটিক্সটা এখন অনেক বেশি একটা কমন একটা জিনিস। বা আমরা সেন্টার ব্যাক ইনভার্ট করে সামনে চলে আসছে ম্যানচেস্টার সিটির জন স্টোনসের কল্যাণে কিন্তু এই জিনিসটা আমরা লক্ষ্য করেছি। বাট উইং ব্যাক ইনভার্ট করে মাঝখানে চলে আসছে এবং খেলা ডিকটেট করছে, এই জিনিসটা আমরা কিন্তু দেখি না সচরাচর, স্পেশালি ইন্টারন্যাশনাল গেমের ক্ষেত্রে। সো রিকার্ডো রদ্রিগেজ যেখানে এই যে লেফট সাইডটাকে কন্ট্রোল করছেন, লেফট উইং ব্যাক মাইকেল আইবিশার মাঝখানে ইনভার্ট করে চলে আসছেন, এই সব হাফ স্পেসগুলোকে উনি কন্ট্রোল করছেন, যে কারণে জাকার সঙ্গে তার একটা কম্বিনেশনের সৃষ্টি হচ্ছে। জাকা, এখানে থাকা রদ্রিগেজ এবং মাইকেল আইবিশারের একটা কম্বিনেশন ক্রিয়েট হচ্ছে। ফলে লেফট উইং ব্যাক আইবিশারকে এইখানে থাকা প্রতিপক্ষের যে রাইট ব্যাক বা রাইট উইং ব্যাক থাকেন তিনি কনফিউজড হয়ে যান, যেমনটা আজকে কনফিউজড হয়ে গিয়েছিলেন ইটালির জোভানি ডি লরেনজো। এখন আইবিশারকে মার্ক করতে করতে লরেনজো যদি মাঝখানে চলে আসেন, দ্যাট মিনস এই জায়গাটা ফাঁকা আপনার হয়ে যাচ্ছে, এবং ফাঁকা হয়ে যাওয়ার কারণে যে জিনিসটা হয়, রদ্রিগেজ তখন এখানে থাকা ভার্গাসের সঙ্গে খুবই ভালো মতো একটা কম্বিনেশন করতে পারেন। এখন আপনারা জানেন ইটালির আজকে যে সেন্টার ব্যাক ছিলেন জিয়ানলুকা মানচিনি, তিনি এবারে খেলেননি, তিনি আজকের ম্যাচে সুযোগ পেয়েছেন বিকজ ইটালির ইমপ্রেসিভ সেন্টার ব্যাক রিকার্ডো কালাফিওরি, যিনিও কিনা আইবিশার বা ফ্রোয়েলার এদের মতো বোলোনিয়াতে খেলেন, সেই রিকার্ডো ক্যালাফিওরি আজকে খেলেননি থেকে কিন্তু জিয়ানলুকা মানচিনিকে আজকে নামানো হয়েছে। সো ওই মানচিনি এবং ডি লরেনজো দুইজনই কিন্তু এই সাইডটাতে খেলেন, এবং মানচিনির সঙ্গে ডি লরেন্সো তেমন কোনো কম্বিনেশন ছিল না। ডি লরেন্সো প্রায় কনফিউজড হয়ে যাচ্ছিলেন যে অ্যাবিশা যেহেতু মাঝখানে চলে আসেন, তিনি কি তাকে মার্ক করতে করতে মাঝখানে চলে আসবেন কিনা। এই কনফিউশনের সবচেয়ে বড় সুবিধাটা নিয়েছেন এই রিকার্ডো রদ্রিগেজ, গ্রানিট জাকা, মাইকেল আইবিশার এবং রুবেন ফার্গাস। এই চারজন খেলোয়াড় ইটালির এই রাইট সাইডকে কমপ্লিটলি ডিস্ট্রয় করে দিয়েছে, যে কারণে কিন্তু আমরা দেখেছি ফার্স্ট গোলটার দিকে যদি আমরা তাকাই, এই লেফট সাইডের কম্বিনেশন থেকে কিন্তু রেমো ফ্রয়লাল সুন্দর একটা বল এভাবে পেয়ে যান এবং এখান থেকে উনি একটা গোল করে বসেন। সো গোটা ম্যাচেই আমরা এই ধরনের কিছু প্যাটার্ন লক্ষ্য করেছি, যে প্যাটার্নের কারণে আপনার ইটালি আজকে ম্যাচটা একদমই কিছুই করতে পারেনি। প্রবাবলি দিস ইজ দ্য ওয়ার্স্ট এভার চ্যাম্পিয়ন্স পারফরমেন্স ফ্রম আ ইউরো টিম ফ্রম আ ইউরো চ্যাম্পিয়ন দ্যাট আই হ্যাভ এভার সিন। এটা নিয়ে বলতে আই গেস আর কোনো আপত্তি থাকার কথা না। অ্যান্ড একজন খেলোয়াড়ের কথা না বলেই নয়, দ্যাট ইজ গ্রানিট শাকা। তিনি এই বয়সে এসে যেভাবে খেলছেন, এই জোনগুলো যেভাবে কন্ট্রোল করছেন, তিনি সবসময় এইসব জোনগুলোতে খেলতে পছন্দ করতেন, কিন্তু ফর সাম রিজন গত 10 বছরে আর্সেনালের মতো বা ক্লাবগুলো তাকে সেভাবে ইউটিলাইজ করতে পারেনি, তাকে আরও সামনে ইউটিলাইজ করতে চেয়েছিল, অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে তাকে ইউজ করতে চেয়েছিল। কিন্তু গ্রানিট জাকা অলওয়েজ প্লেইজ ওয়েল উইথ আ প্রপার পার্টনার ইন মিডফিল্ড, যে কিনা জাকাকে ডিফেন্সিভলি সাহায্য করতে পারে এবং যে কিনা জাকাকে এই জোনগুলোকে কন্ট্রোল করতে চেষ্টা করে, অনেকটা টনি ক্রুজ যেভাবে খেলেন। সো ওই জিনিসটা সুইজারল্যান্ড এনশিওর করছে, ওই জিনিসটা জার্মান বুন্দেস লিগায় বায়ার লেভারকুসেন এনশিওর করতে পেরেছে দেখেই লেভারকুসেন বায়ার্নকে এবার হারিয়ে দিয়ে জার্মান বুন্দেসলিগা জিতেছে এবং ইউরোপা লিগেরও ফাইনালে চলে গিয়েছিল, এবং খুব সম্ভবত ওই একই ট্যাকটিক্স খাটিয়ে জাকাকে ওইভাবে খেলতে দিয়ে সুইজারল্যান্ডও খুব সম্ভবত এই ইউরোতে একটা চমক দেখাতে চলেছে আমাদের।